প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব। এই অবস্থায় ওয়াকারুজ্জামান নিজের অস্থিরতা যেমন সামাল দিতে পারছেন না বাহিনীর ভেতরের অস্থিরতাও। আর এই ঘটনায় বাহিনীর সঙ্গে ইউনূসের শুরু হয়ে গিয়েছে ঠান্ডা লড়াই। এদিকে আজ সেনা প্রধানের সাথে ডক্টর ইউনূসের মুখোমুখি দ্বন্দ্ব শুরু হয়। রাতে গোপন বৈঠক চলছে, সারা দেশে অস্থিতিশীল পরিবেশ হয়েছে। সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে, দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি। এই সেনাবাহিনীদের বিচার ব্যবস্থা নিয়ে মামলাটি হয়েছে এবং সব গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো আর কোথাও হয়। যে সেনাবাহিনীর উপর ভর করে এই সরকার প্রতিষ্ঠিত হলো, যে সেনাবাহিনী ঘুরে না দাঁড়ালে এই দেশ এখনো স্বাধীন হতো কিনা সন্দেহ। গৃহযুদ্ধ হয়তো চলতো, ইন্ডিয়ার প্ররোচনা, ইন্ডিয়াই যুদ্ধ শুরু করে দিত, দেশটাকে দখল করতো। সে সেনাবাহিনীর অফিসারদেরকে বঞ্চিত রেখে ডক্টর ইউনূস সরকার কথা বলছি যে এনসিপি এখন পর্যন্ত তাদের প্রতীক নিয়ে লড়াই করতেছে। নির্বাচন কমিশনও বাপের বেটা সাদ্দাম একদম এক মুখা বই রয়েছে যে না দিতামই না, প্রয়োজনে থালাবাটি নিবা, বেগুন নিবা, মূলা নিবা, সার্জিস্টও শক্ত, হাসনাত শক্ত। হঠাৎ করেই বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা কেন জারি করা হলো সেই প্রশ্ন উঠেছে। এই সতর্কতা জারি করা হয়েছে গত সপ্তাহে। রিফাইন্ড আওয়ামী লীগের রাজি বিএনপি, কোনো সন্দেহ সংশয় নেই, আই প্রমাণ দেব। এজন্য বিএনপির বিরুদ্ধে কি করবেন আপনারা? এদিকে প্রতিদিন রাতে সেনাবাহিনীতে তৈরি হচ্ছে ভয়ানক উত্তেজনা। হঠাৎ করেই জারি হচ্ছে সামরিক আইন। রাতে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে দেশের ক্ষমতার মধ্যে। হ্যাঁ, দেশের ক্ষমতার মধ্যে বিশাল একটি পরিবর্তন ঘটেছে আজকে, এবং আজ রাতে অস্থিতিশীল অনেক পরিবেশ ঘটতেছে ঢাকার রাজপথে। দর্শক শ্রোতা, সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের মধ্যে মুখোমুখি একটা দ্বন্দ্ব চলছে, এবং সেনাপ্রধান, সেনাবাহিনী এই বিষয়গুলোকে কেন্দ্র করে গত 2 দিন যাবৎ অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, গোপনে অনেক বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে চূড়ান্ত অনেক সিদ্ধান্ত আসে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আজ রাতে দেশে কি হচ্ছে, সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা কি হয় বা সেনাপ্রধান কি করেন, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে, দেশের রাজনীতির সকল আপডেট। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে গোপন বৈঠকে কি হয়েছে বা ডক্টর ইউনূস কি বলতেছেন। এত মাস ধরে তিনি বুঝিয়ে আসছিলেন যে সেনা কর্মকর্তাদেরকে যে কোনো বিচার, আইন, আদালত এসব থেকে রক্ষা করতে তিনি একটা নেগোসিয়েশনে আছেন তার বসানো ইউনূস সরকারের সঙ্গে। কিন্তু এখন সেনা কর্মকর্তাদের মধ্য থেকে, মানে এই তরুণ কর্মকর্তাদের মধ্য থেকেও সেই বিশ্বাস চলে গেছে, তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে সেনাপ্রধান ওয়াকার না পারবেন তাদের সম্মান রক্ষা করতে, না সেনাপ্রধান ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান, ইন্টিগ্রিটি রক্ষা করা। কাজেই বাহিনীর একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার, এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে, শীর্ষ কর্মকর্তার সঙ্গে, তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এক রকমের তাদের ক্ষোভ জানাচ্ছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘুম সত্যি হারাম হয়ে গেছে। তার ঘনিষ্ঠ জনেরা বলছেন প্রায় সপ্তাহ 2 ধরে ঘুমাতে পারছেন না ওয়াকারুজ্জামান। কারণ একদিকে তিনি যেমন এই আশঙ্কাটাই করছেন যে সত্যি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নামে মামলা দিয়ে দেয়, তার কি প্রতিক্রিয়া তার বাহিনীর মধ্যে হতে পারে। অন্যদিকে এই অস্থিরতা তাকে তার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে এই সময়টায় শঙ্কিত করে তুলেছে ভীষণভাবে। এই অবস্থায় ওয়াকারুজ্জামান নিজের অস্থিরতা যেমন সামাল দিতে পারছেন না বাহিনীর ভেতরের অস্থিরতাও। বাহিনীর ভেতরে এমনকি শীর্ষ কর্মকর্তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পর থেকে। সেনাবাহিনীর ভেতরে প্রমোশন বোর্ডের কার্যক্রম চলছিল, সেই প্রমোশন বোর্ডের কার্যক্রমেও বৃহস্পতিবার 2 শীর্ষ কর্মকর্তা যোগ দেন নাই, কারণ জেনারেলেরা, মানে শীর্ষ জেনারেলেরা 56 জন জেনারেলি অস্থির, এবং তারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যেমন একত্রেও বৈঠক করেছেন সারা দিন বৃহস্পতিবার জুড়ে, এবং ক্যান্টনমেন্টে বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত, সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে। কিন্তু এই অসন্তোষ কি শুধুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে? দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলে গুম, নির্যাতন, জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া, মানে আয়নাঘর ঘটনাগুলোর প্রেক্ষিতে যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ, যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে 24 জনই সেনা কর্মকর্তা, 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 10 জন সাবেক সেনা কর্মকর্তা। ওয়াকারুজ্জামান একদিকে যেমন সেনা কর্মকর্তাদের নামে যাতে সিভিল কোর্টেই মামলা না হয় সে বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি বরাবরে, তেমনি তিনি আইনি ফাঁক ফোকর
খুঁজছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার সেনাবাহিনীর আওতায়, মানে সেনা আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা। মনে করে দেখুন, আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত। প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে, যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে প্রিজন ভ্যানে করে, যেটা নিয়ে যেই ভিজুয়ালটা, যেই দৃশ্যটা সবচেয়ে আতঙ্কিত করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে, যেই কথা সুস্পষ্টভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহখানেক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে, বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে, এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনীর পক্ষে বাহিনী হিসাবে সম্ভব হবে না এবং তিনি সেনাপ্রধান হিসেবে মানতেই পারছেন না। তো তখন তিনি প্রধান বিচারপতিকে গিয়ে বলেছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারটা তো সেনা আইনে হতে পারে, এবং প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে সিভিলিয়ান কোর্টে মামলা হয়ে যাওয়ার পর সেনাপ্রধান চাইলে আইন অনুযায়ী এই আবেদন করতে পারেন সিভিলিয়ান কোর্টে, এবং সিভিলিয়ান কোর্ট হয়তো তখন সেনা আইনে ক্যান্টনমেন্টের ভেতরে বিচারের জন্য ব্যবস্থা করে একটা অনুমোদন দিয়ে দেবে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি ভীষণ আটঘাট ভেদে নেমেছেন। এই বিষয়টা এখন সেনাবাহিনীর কাছে পরিষ্কার, কারণ তাজুল ইসলাম মনে করছেন জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিট বা সেই আন্দোলনের একটা মূল আদর্শিক জায়গা হচ্ছে যে কেউ এই আন্দোলনের বিপক্ষ শক্তি বা এই আন্দোলনের বিচার কাজ সংগঠিত হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালের বিচারের আওতার বাইরে থাকবে না, এবং এমনকি কোনো বাহিনী নিজেকে বিচারের আওতা মুক্ত বলে মনে করবে না। কাজেই তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটা করার আগে এমন একটা সংশোধন এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র দুদিন আগে একটা প্রজ্ঞাপন দিয়ে, যেখানে তিনি বলে দিয়েছেন যে মানে আইনি সংশোধনে তিনি বলে দিয়েছেন যে যেই মাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ফেলবে, সেই ব্যক্তি আরো যা যা করতে পারবে না, তার মধ্যে আরেকটি হচ্ছে সেই ব্যক্তি প্রজাতন্ত্রের আর কোনো কর্মচারী পদে থাকতে পারবে না। তার মানে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিন, যে 14 জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধেও এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ গ্রহণ করা মাত্র তাদের কিন্তু চাকরি চলে গেছে। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে এখন সিভিলিয়ান কোর্টের কাছে গিয়ে বলবেন যে এই সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর আওতাধীনে বিচারের ব্যবস্থা করা হোক, তার আর কোনো সুযোগ থাকছে না। সমস্যা শুধু সেটাই নয়, সেনাবাহিনীর ভেতরে এই আতঙ্ক এখন পরিষ্কার, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এই খবর এখন আসছে সেনাবাহিনীর ভেতরে যে আয়নাঘর কাণ্ডে 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে বটে, কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে জড়িত সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা আসছে, এবং এই কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগও প্রস্তুত, চার্জশিট প্রস্তুত, এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া। যে সেনাবাহিনীর উপর ভর করে এই সরকার প্রতিষ্ঠিত হলো, যে সেনাবাহিনী ঘুরে না দাঁড়ালে এই দেশ এখনো স্বাধীন হতো কিনা সন্দেহ, গৃহযুদ্ধ হয়তো চলতো, ইন্ডিয়ার প্ররোচনা, ইন্ডিয়াই যুদ্ধ শুরু করে দিত, দেশটাকে দখল করতো, সে সেনাবাহিনীর অফিসারদেরকে বঞ্চিত রেখে ডক্টর ইউনূস সরকার সিভিল প্রশাসনের সে একদম নিম্নতম পদ থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত অসংখ্য প্রমোশন দিয়েছে, পদোন্নতি দিয়েছে, 4-5টা প্রমোশন দিয়ে তার নিজের প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়েছে, হ্যাঁ ক্যাবিনেট সেক্রেটারি বানিয়েছে। এমন কোনো সিভিল প্রশাসনের লোক নাই যে প্রমোশন পায় নাই, আর্থিক সহযোগিতা পায় নাই এই বিগত 1 বছর 2 মাস 3 মাস হয়ে গেল। ডক্টর ইউনূস সম্পূর্ণ ষড়যন্ত্র কবলে পড়ে আর্মিকে ডিফেন্ড করার জন্য, সেনা প্রধানের ক্ষমতাটাকে খর্ব করার জন্য, তাকে আন্ডারমাইন করার জন্য 3 বাহিনী প্রধানকে তিনি ফাইল আটকে রেখে করেছেন। এটা তো আমাদের হার্ট বার্নিং। যে সেনাবাহিনীর উপর ভর করে এই সরকার প্রতিষ্ঠিত হলো, যে সেনাবাহিনী ঘুরে না দাঁড়ালে এই দেশ এখনো স্বাধীন হতো কিনা সন্দেহ, গৃহযুদ্ধ হয়তো চলতো, ইন্ডিয়ার প্ররোচনা, ইন্ডিয়াই যুদ্ধ শুরু করে দিত, দেশটাকে দখল করতো, সে সেনাবাহিনীর অফিসারদেরকে বঞ্চিত রেখে ডক্টর ইউনূস সরকার সিভিল প্রশাসনের সে একদম নিম্নতম পদ থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত অসংখ্য প্রমোশন দিয়েছে, পদোন্নতি দিয়েছে, 4-5টা প্রমোশন দিয়ে তার নিজের প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়েছে, হ্যাঁ ক্যাবিনেট সেক্রেটারি বানিয়েছে। এমন কোনো সিভিল প্রশাসনের লোক নাই যে প্রমোশন পায় নাই, আর্থিক সহযোগিতা পায় নাই এই বিগত 1 বছর 2 মাস 3 মাস হয়ে গেল। ডক্টর ইউনূস সম্পূর্ণ ষড়যন্ত্র কবলে পড়ে আর্মিকে ডিফেন্ড করার জন্য, সেনা প্রধানের ক্ষমতাটাকে খর্ব করার জন্য, তাকে আন্ডারমাইন করার জন্য 3 বাহিনী প্রধানকে তিনি ফাইল আটকে রেখেছেন। সেনাপ্রধান অনেক আগেই, রোজার ঈদের আগেই এই সকল অফিসারদেরকে রিকমেন্ড করে পাঠিয়েছিলেন যে তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।
আর্থিক সুবিধা থেকে, প্রমোশন থেকে শুরু করে সবাইকে প্রথম ধাপটা উনি পাঠিয়েছিলেন। দিনে দিনে তীব্র হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সে দেশের সেনা প্রধানের দ্বন্দ্ব। যদিও এই দ্বন্দ্বের প্রসঙ্গ নতুন নয়, গত কয়েক মাস ধরে বারে বারে তা উঠে এসেছে চর্চায়। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে 1 বছর পার হয়ে গেল, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রসঙ্গে গড়িমসি দেখাচ্ছে, জানিয়ে বেশ কয়েকবার প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একসময় সেনা প্রধানের অনুপস্থিতিতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মার্কিন নাগরিক খলিলুর রহমানকে নিয়োগ করে দিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তাকে কার্যত সেনাবাহিনীর মাথার উপরে বসিয়ে দেওয়া হয়। এটা করে তিনি সেনাবাহিনীতে বিভেদ তৈরি করতে চাইছেন সুকৌশলে, জানিয়ে পদ্মাপাড়ে এমন জল্পনাও তীব্র। এবার বিভেদ এমন পর্যায়ে চলে এসছে তা কার্যত ময়দানে অবতীর্ণ হওয়ার মতো অবস্থা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা সহ তার সরকারের বহু মন্ত্রী, আমলা, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা চালাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর 26 জন কর্মকর্তাও। জানা যাচ্ছে ইউনূস সরকার চাইছে এই সেনা কর্তাদেরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চালাতে, যা কোনো রকমে ঠেকিয়ে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর জন্য তিনি নজিরবিহীনভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতেও যেমন গিয়েছিলেন, সেই সঙ্গে ইউনূস সাহেবের বাসভবনেও গিয়েছিলেন এই বিষয়ে কথা বলতে। কিন্তু সরকার অনড়। এর সঙ্গে যুক্ত হয়েছে জেনারেল ওয়াকারকে ভারতে আমন্ত্রণের প্রসঙ্গ। অক্টোবরের মাঝামাঝি নয়াদিল্লিতে সামরিক বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা, সেখানেই আমন্ত্রিত জেনারেল ওয়াকার। কিন্তু তাকে ভারতে আসার অনুমতি দেবে কিনা ইউনূস সরকার, সে বিষয়ে রয়েছে সন্দেহ। ফলে এবার সমক্ষ সমরের পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন জেনারেল ওয়াকার হেরে গিয়েছেন মোহাম্মদ ইউনূসের কূটনীতির কাছে, কেউ কেউ বলছেন জেনারেল ওয়াকার এখনো তার তুরুপের তাস বের করেননি, ফলে তিনি সময় মতো বাজিমাত করবেন। এই আবহে মোহাম্মদ ইউনূসের কাছে দুটি দুঃসংবাদ এসেছে। প্রথমটি হলো বাংলাদেশে আওয়ামী লীগের সভ্য সমর্থকদের উপর দমন পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আর দ্বিতীয়টি হলো জর্জ সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জর্জ সোরসের সংস্থাকে হিংসাত্মক প্রতিবাদ এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের জন্য অর্থ খরচের অভিযোগ আনছেন। উল্লেখ্য, মাস কয়েক আগে জর্জ সোরসের ছেলে অ্যালেক্সি সোরেস ঢাকায় এসে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন। সেনাবাহিনী চুপচাপ, সেনাবাহিনীতে নীরবতা, নিস্তব্ধতা, শুনশান নীরবতা। দর্শক, আপনারা জানেন যে সার্ভিং কোনো খবর মতে 14 জন সেনা অফিসারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আইসিটি কোর্ট। এবং স্বাভাবিকভাবেই এই অফিসাররা ওয়াকারের আন্ডারেই অনেক আকাম করেছেন, বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনা, এর আগের গুম খুনের সাথে হয়তো ওয়াকার ওইভাবে জড়িত ছিলেন না। এখন সে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান। এখন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা কি, ওয়াকারের প্রতিক্রিয়া কি, তার অবস্থান কি? তিনি কি এই বিচার কার্যক্রমে কোঅপারেট করবেন, না আগের মতো বাধা দেওয়ার চেষ্টা করবেন? তিনি কি পিছু হটেছেন, না আগের মতো তাজুল ইসলামকে হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে ইউনূসের সাথে একটা কম্পিটিশনে যাবেন? গণমাধ্যম যখন, আমি প্রথমেই বলি, গণমাধ্যমের রোল এখানে অত্যন্ত সন্দেহজনক। একমাত্র আমার দেশ পত্রিকা এই সেনা অফিসারদের গুম খুনের বিচারের বিষয়ে সঠিক রোল প্লে করছে। অন্য সব মিডিয়া চুপচাপ, তেমন কিছুই বলছে না। অথচ এটা প্রত্যেক মিডিয়ার রেড কালার হেডলাইন, লিড নিউজ হওয়ার কথা, এবং ধারাবাহিকভাবে এটা নিয়ে এক ধরনের তোলপাড় সৃষ্টি করার কথা, কিন্তু হচ্ছে না, করছে না। মানে বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলো, এরা যে বেশিরভাগই প্রথম আলো, ডেইলি স্টার সহ ইত্যাদি, এরা যে ভারতের দালাল সেটা প্রমাণিত হচ্ছে। এরা যে ডিজিএফআই দালালি করেছে, ডিজিএফআই জঙ্গি নাটক থেকে শুরু করে নানান নাটকে গুম খুনে যে এরাও পার্ট ছিল, এরা যে ওগুলোকে নর্মালাইজড করেছে, তার প্রমাণ হচ্ছে এখন তারা চুপচাপ ভূমিকা পালন করছে না। দেশপ্রেমিক গণমাধ্যম হচ্ছে মাহমুদুর রহমানের আমার দেশ, আমরা দেখতে পাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই গণমাধ্যমগুলো যদি কুমিল্লার ভাষায় একটা কথা আছে, বাবি মাঝে মাঝে কয় পীরের লোকে দেখা নাই সিন্নির কুতকুতি। সিন্নি মানে হচ্ছে ফিরনি, যেটা কুমিল্লার ভাষায় বলা হয়ে থাকে সিন্নি। মসজিদ টসজিদে আগে যারা গেছেন ছোটবেলায়, ওই মাটির হানকে খেজুরের রস দিয়া এক ধরনের সিন্নি দিত। তো নামাজ পড়ার পরে জুমার দিন এই সিন্নির আয়োজন থাকতো মসজিদে। আমরা মাটির হানক দিয়ে খাইতাম। আমার কাছে এখনো সেই স্বাদটা জিভে লেগে আছে। কারা কারা খাইছেন এই সিন্নি? যাই হোক, আলোচনা কিন্তু সিন্নিতে না, আলোচনা হচ্ছে অন্য জায়গায়। কথা বলছি যে এনসিপি এখন পর্যন্ত তাদের প্রতীক নিয়ে লড়াই করতেছে। নির্বাচন কমিশনও বাপের বেটা সাদ্দাম একদম এক মুখা বয়ে রয়েছে যে না, দিতামই না, প্রয়োজনে থালাবাটি নিবা, বেগুন নিবা, মূলা নিবা, কিন্তু শাপলা দেব না বাবা। এনসিপির পাটুয়ারিও খুব শক্ত, সার্জিস্টও শক্ত, হাসনাতও শক্ত। এই যখন অবস্থা,
কেউ কেউ বলছেন যে নির্বাচনে হেরে যাবে, এই জন্য নির্বাচনে না যাওয়ার জন্য এটা একটা কৌশল। আবার এনসিপির অবস্থান জুলাই সনদ, তারপর আরো অনেক সংবিধান সংস্কার, আরো অনেক কিছু, এমনকি নির্বাচন হতে দিবে না, এই যে বারবার বক্তব্য দিচ্ছে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য দিয়েছেন, এনসিপি কিন্তু 12টা বাজে গেছে। আই মিন রাজনৈতিক দল হিসাবে তো 12টা, আমার মনে হচ্ছে গত মাসখানেক ধরে ডাকসুর পরেই দলটার পতন শুরু হয়ে গেছে এক ধরনের। তারপরে হাসনাত সহ বেশ কয়েকজন নেতা আছেন যাদের বক্তব্যের কারণে দল এখনো কিছুটা মাঠে আছে। যাই হোক, এখন এই যে নির্বাচন নিয়ে এনসিপি কথায় কথায় বিভিন্ন বক্তব্য দিচ্ছে, বা এই নির্বাচন কমিশনকে নিয়ে তারা প্রশ্ন তুলতেছে, তো সেই নির্বাচন কমিশনের আন্ডারে কি নির্বাচন হবে? জি হবে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।